where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুন্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে যে টেলিভাইজ ক্লাসগুলো করা হয়েছে, আজকে আমি সেই ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা, রসায়নের একটি চ্যাপ্টার শুরু করেছিলাম এর আগে আমরা, রাসায়নিক গতিবিদ্যা। সেই চ্যাপ্টারেরই একটা অংশ আমাদের আজকে আমরা করব, অর্ডার অফ এ রিঅ্যাকশন, বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, ধরা যাক যে কোনো একটা হাইপোথেটিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন আমরা যদি নিয়ে নিই, যে কোনো একটা সাধারণ বিক্রিয়া এ এ বি বি প্লাস ধরো সি স্মল সি এর সাথে রিঅ্যাকশন করে, এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট দিচ্ছে ডি ডি এবং ই ই। যেখানে এ বি সি হলো রিঅ্যাক্ট্যান্ট যেগুলো রয়েছে, অর্থাৎ বিক্রিয়ক যাদের রয়েছে তাদের অণুর সংখ্যা বা সহগ, এবং ডিই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থগুলোর, অর্থাৎ ডি এবং ই এর যে বিক্রিয়াজাত পদার্থ রয়েছে তাদের স্মল ডি এবং স্মল ই হচ্ছে তার অণুর সংখ্যা বা সহগ। ঠিক আছে, তাহলে এই একটি হচ্ছে সাধারণ কেমিক্যাল রিঅ্যাকশন বা একটা হাইপোথেটিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন। এর মাধ্যমে আমরা বুঝবো যে বিক্রিয়ার ক্রম বলতে কি বোঝায়। দেখো, এর আগেই আমরা দেখেছিলাম যে বিক্রিয়ার যে ক্রমটা পাওয়া যায় সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে একটা পরীক্ষালব্ধ ফল থেকে আমরা বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করেছিলাম, তাই তো? যেটা আমাদের এক্সপেরিমেন্ট করে যে বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বে আমরা কি করেছিলাম, যে বিক্রিয়কগুলো ছিল তাদের বিভিন্ন প্রারম্ভিক গাঢ়ত্বে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে বিক্রিয়া করানো হয়েছিল, সেখান থেকে বিক্রিয়ার হার বা রেট ইকুয়েশন নির্ণয় করা হয়েছিল। তাই এই যে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধরো এই বিক্রিয়াটি পরীক্ষালব্ধ হার সমীকরণ আমরা বার করেছি, সেটা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন। দেখা যাচ্ছে যেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, সেখান থেকে এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আলফা, বি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার বিটা এবং সি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার গামার সাথে রিঅ্যাকশন রেটটা কি হচ্ছে না সমানুপাতিক হচ্ছে। এই সমানুপাতিক তুলে আমরা কি করেছিলাম, কে বসিয়েছিলাম, রেট কনস্ট্যান্ট বসিয়েছিলাম। তাহলে দেখো এখানটাতে কি আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি গাঢ়ত্বগুলো, যে তাদের গাঢ়ত্ব রাশিগুলো রয়েছে তার ঘাত হচ্ছে আলফা, বিটা এবং গামা। এ বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হচ্ছে আলফা, বি বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হচ্ছে বিটা এবং সি বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত হচ্ছে গামা। এই যে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ, সেখানে তুমি গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, কিন্তু নিজস্ব, অর্থাৎ কি, যে বিক্রিয়কের মাথায় এটা রয়েছে এটা তার সাপেক্ষে কিন্তু বিক্রিয়ার ক্রম। এখানে আলফা হচ্ছে এ বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, বিটা হচ্ছে বি বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এবং গামা হচ্ছে সি বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার ক্রম বা অর্ডার আমরা কি বলছি না, কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার যখন আমরা হার সমীকরণ নির্ণয় করছি তখন বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির যে ঘাত, সেটাই হচ্ছে সেই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, বা অর্ডার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অর্ডার অফ এ রিঅ্যাকশন। তাহলে গাঢ়ত্ব রাশির ঘাতটাই হচ্ছে বিক্রিয়ার ক্রম। এবার এইরকম যদি একটা বিক্রিয়া থাকে যেখানে একাধিক বিক্রিয়ক রয়েছে, তাহলে তোমাকে বিক্রিয়াটির সামগ্রিক ক্রম নির্ণয় করতে হবে, অর্থাৎ ওভারঅল অর্ডারটা নির্ণয় করতে হবে। সেটা কি করে নির্ণয় করা হয়, যে বিভিন্ন যে বিক্রিয়কগুলো রয়েছে তাদের গাঢ়ত্ব রাশির যে ঘাতগুলো রয়েছে সেগুলোর সমষ্টি করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে সামগ্রিক অর্ডার বা সামগ্রিক ক্রম যেটা, সেটা এন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সেটাকে কি করতে হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা বার করতে হবে, তাহলেই তোমার টোটাল অর্ডার বা ওভারঅল অর্ডার তুমি রিঅ্যাকশনের একটি পেয়ে যাবে। ঠিক আছে,
তাহলে বিক্রিয়ার ক্রম আমরা কি দেখতে পাচ্ছি, যে বিক্রিয়ার ক্রম বা ওভারঅল অর্ডার আমরা কিন্তু কি করলাম, সকল গারত্ব রাশির যে ঘাতগুলো রয়েছে সেগুলোর সমষ্টি করে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা বলছি যে ক্রম বা অর্ডার এবং ওভারঅল অর্ডারটা আমরা কি করে পেলাম। আবারও আমরা চলে যাচ্ছি প্রথম থেকে, যে কোনো একটি বিক্রিয়ার যখন আমরা রেট ইকুয়েশন নির্ণয় করছি পরীক্ষার মাধ্যমে, এটা পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রেট ইকুয়েশনটা পাচ্ছি। সেই রেট ইকুয়েশনে যে বিভিন্ন বিক্রিয়কগুলো রয়েছে তাদের গারত্ব রাশির যে ঘাত, সেই গারত্ব রাশির ঘাত হচ্ছে সেই বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম, অর্থাৎ এখানে এ বিক্রিয়কের সাপেক্ষে গারত্ব রাশির ক্রম ছিল বা গারত্ব রাশির ঘাত ছিল আলফা, তাই ক্রম ছিল হচ্ছে আলফা। ঠিক আছে, এবার একাধিক যদি বিক্রিয়ক থাকে তাদের সেক্ষেত্রে আমরা কি করব, গারত্ব রাশির যদি আমরা ঘাতগুলোর সমষ্টি নির্ণয় করি, সেই সমষ্টি অর্থাৎ এন, এটা হচ্ছে ওভারঅল অর্ডার বা সামগ্রিক ক্রম। বোঝা গেল? তাহলে এইবার আমরা এই ক্রম সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবার আমরা আলোচনা করে নিচ্ছি। তাহলে দেখো, প্রথমে আমরা যেটা পয়েন্টে আলোচনা করব সেটা হচ্ছে কিন্তু বিক্রিয়ার ক্রম সম্পূর্ণভাবে কিন্তু একটি পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে বা পরীক্ষালব্ধ যে বিক্রিয়ার হার সমীকরণ থেকে নির্ণয় করা হচ্ছে। কি বলা হলো না, বিক্রিয়ার ক্রম বলা হলো পরীক্ষালব্ধ বিক্রিয়ার যে হার সমীকরণ পরীক্ষার মাধ্যমে যে আমরা রেট ইকুয়েশনটা নির্ণয় করছি তার থেকে কিন্তু আমরা বিক্রিয়ার ক্রমটা পাবো। কখনোই এই বিক্রিয়ার ক্রমটা আমরা যে ব্যালেন্সড ইকুয়েশন বা সমিত সমীকরণ রয়েছে সেই বিক্রিয়াটি, সেখান থেকে কিন্তু বলে দিতে পারবো না, পরীক্ষা না করেই বলে দিতে পারবো না যে সেটা কিন্তু কি হতে পারে। ঠিক আছে, যেমন দেখো এখানে আলফা বিটা গামা আমরা বলেছিলাম বিক্রিয়ার ক্রম, এইটা কিন্তু তুমি ব্যালেন্সড ইকুয়েশন দেখে বলে দিতে পারবে না যে এখানে এ বি সি এগুলোর সাথে সমান হবে কিনা। দেখো, পরীক্ষার মাধ্যমে শুধু জানা সম্ভব আলফা বিটা এবং গামার মান। ঠিক আছে, এইগুলো এ বি সি অর্থাৎ কি, যে রিঅ্যাকট্যান্ট গুলো রয়েছে তাদের অণুর সংখ্যা বা সহগের সাথে সমান হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। বোঝা গেল? তাহলে যে এইগুলোর সাথে অর্থাৎ অণুর সংখ্যা বা সহগের সাথে কিন্তু আলফা বিটা গামা বা বিক্রিয়ার ক্রমের কিন্তু কোনো সম্পর্ক নেই। এইটা বারবার করে বলছি, কিন্তু এটা শুধুমাত্র কিন্তু যে পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার সমীকরণ রয়েছে, রেট ইকুয়েশন রয়েছে, সেইটা থেকেই শুধুমাত্র নির্ণয় করা সম্ভব। যেমন একটি বিক্রিয়া দেখে নেওয়া যাক, যে নাইট্রিক অক্সাইড কি করছে, রিঅ্যাকশন করছে দেখো হাইড্রোজেনের সাথে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করার ফলে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করছে। বিক্রিয়াটি সমিত সমীকরণ যদি আমরা নির্ণয় করি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানটাতে 2 বসালাম, এখানে 2 বসালাম, তাহলে এই হচ্ছে বিক্রিয়াটার কি হচ্ছে না, ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে এই যে বিক্রিয়াটি হচ্ছে সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হাইড্রোজেন, যাদের অণুর সংখ্যা বা সহগ হচ্ছে 2 2। কিন্তু পরীক্ষার মাধ্যমে যখন রেট ইকুয়েশনটা নির্ণয় করা হলো তখন দেখা গেল যে বিক্রিয়াটির হার অর্থাৎ আর, সেটা কিসের উপর ডিপেন্ড করছে না, নাইট্রিক অক্সাইডের যে কনসেন্ট্রেশন তার 2 ঘাতের সাথে সমানুপাতিক এবং হাইড্রোজেনের রেসপেক্টে কিন্তু তার একক ঘাতের সাথে সমানুপাতিক। তাই ওভারঅল যে অর্ডারটা হচ্ছে n ইকুয়াল টু এখানটাতে কত হচ্ছে, তাহলে 2 + 1, তাহলে কিন্তু 2 + 1 মানে 3 হয়ে গেল। কিন্তু এখানটাতে দেখো, যদি তার অণুর সংখ্যা বা সহগের সাথে যদি বিক্রিয়কগুলোর যদি অণুর সংখ্যা বা সহগের সাথে যদি সমান হতো সেই ক্ষেত্রে ক্রম কত হতো, 2 এবং 2, কিন্তু তা কিন্তু হচ্ছে না, 2 এবং 1 হচ্ছে। তাই বারবার করে বলা হচ্ছে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে রেট ইকুয়েশন থেকে কিন্তু বিক্রিয়ার ক্রম বলা সম্ভব, কখনোই তার ব্যালেন্সড ইকুয়েশন থেকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না বিক্রিয়ার ক্রম। এবার চলে যাই আমরা সেকেন্ড পয়েন্টে। কিন্তু সুবিধা কার ক্ষেত্রে রয়েছে, সুবিধা রয়েছে যে সমস্ত মৌলিক বিক্রিয়াগুলো রয়েছে। মৌলিক বিক্রিয়া মানে কি, যেগুলো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া। ঠিক আছে, কিছু বিক্রিয়া রয়েছে যেগুলো ওয়ান স্টেপ, একটা স্টেপে কি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ দিয়ে দিচ্ছে, সেখানে মধ্যবর্তী কোনো অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি মৌলিক বিক্রিয়া। তাহলে মৌলিক বিক্রিয়া বা যেগুলো এক ধাপ সম্পন্ন বিক্রিয়া সেগুলোর কি হয়, তার ক্ষেত্রে সুবিধা রয়েছে তুমি বিক্রিয়ার ক্রম এবং সামগ্রিক ক্রম কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার যেটা ব্যালেন্সড ইকুয়েশন তার থেকে বলে দিতে পারো। একটি এক ধাপ সম্পন্ন বিক্রিয়া উদাহরণ হিসেবে আমরা নিয়ে নিই, নাইট্রিক অক্সাইডের সাথে ওজনের রিঅ্যাকশন হচ্ছে এবং তার থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে যাচ্ছে।
এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে, দেখো উভয় দিকেই চারটে চারটে করে অক্সিজেন রয়েছে, তাহলে এটা একটা ব্যালেন্সড ইকুয়েশন। এই যে রিঅ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে নাইট্রিক অক্সাইড এবং ওজোন উভয়েরই কিন্তু অণুর সংখ্যা বা সহগ কিন্তু 1 তাই তো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ওয়ান স্টেপ প্রসেস রয়েছে এর অর্ডারটা কি বলা হলো, এর যে অর্ডারটা এবং ওভারঅল অর্ডারটা এই ব্যালেন্সড ইকুয়েশন থেকেই বলা যাচ্ছে। তাহলে তুমি কি বলবে, তাহলে দেখো এখানটাতে রেট অফ দ্য রিঅ্যাকশন দেখা যাচ্ছে যে পরীক্ষার মাধ্যমে যখন নির্ণয় করা হলো সেটাও কিন্তু দেখা গেল যে অণুর সংখ্যা এবং সহগের সাথে 1 অর্থাৎ কিন্তু একই হচ্ছে, অর্থাৎ এর একক ঘাতের সাথে কিন্তু গাঢ়ত্ব রাশির একক ঘাতের সাথে আমরা দেখতে পাচ্ছি নাইট্রিক অক্সাইডের একক ঘাতের সাথে রিঅ্যাকশন রেটটা প্রপোর্শনাল হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু ওজনেরও কিন্তু গাঢ়ত্ব রাশির একক ঘাতের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিঅ্যাকশন রেটটা কিন্তু সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে নাইট্রিক অক্সাইডের সাপেক্ষেও বিক্রিয়ার ক্রম 1 এবং ওজনের সাপেক্ষেও কিন্তু বিক্রিয়ার ক্রম 1 হচ্ছে, যা কিন্তু তাদের অণুর সংখ্যা বা কিন্তু রিঅ্যাকট্যান্ট গুলোর সহগের সাথে কিন্তু সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম সেকেন্ড পয়েন্টে দেখতে পেলাম যে বিক্রিয়া যদি মৌলিক বিক্রিয়া হয় অর্থাৎ এক ধাপ সম্পন্ন বিক্রিয়া হয় তার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন থেকেই কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম এবং ওভারঅল ক্রম কিন্তু বলে দিতে পারছি। থার্ড পয়েন্টে আমরা চলে যাই। থার্ড পয়েন্টে দেখো তৃতীয় পয়েন্টটা যেটা বলা হলো যে বিক্রিয়ার ক্রম যে বলা হচ্ছে সেটা শুধুমাত্র পূর্ণ সংখ্যা নয়, সেটা শূন্যও হতে পারে, এমনকি ভগ্নাংশ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম কিন্তু শূন্য হতে পারে আবার ভগ্নাংশ হতে পারে। পূর্ণ সংখ্যার উদাহরণ তো তোমরা প্রচুর দেখেছো। দেখো ভগ্নাংশ কোথায় হয়, যেমন ধরো ক্লোরোফর্ম রিঅ্যাক্ট করছে ধরো HCl এর সাথে, এটা তোমাদের অর্গানিকের চেনা কোশ্চেন, চেনা একটা রিঅ্যাকশন। তাহলে CCl4 এখান থেকে কি হচ্ছে, CCl4 এখানে এখানে ক্লোরিন রিঅ্যাকশন করছে এবং তার থেকে HCl তোমার তৈরি হয়ে যাচ্ছে। এই যে বিক্রিয়াটা রয়েছে এর রেট ইকুয়েশন যখন তুমি নির্ণয় করছো পরীক্ষার মাধ্যমে তখন দেখা যাচ্ছে যে ক্লোরোফর্মের রেসপেক্টে এটা কি হচ্ছে, অর্ডার কিন্তু 1, কিন্তু ক্লোরিনের রেসপেক্টে এর অর্ডার কিন্তু হাফ। তার মানে কি একটা ফ্র্যাকশন পেয়ে যাচ্ছ তুমি। তাহলে ক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ পর্যন্তও কিন্তু হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট ইকুয়েশন যখন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হচ্ছে সেই রেট ইকুয়েশনে বিক্রিয়াজাত পদার্থের কনসেন্ট্রেশনও কিন্তু উপস্থিত থাকছে বা হাজির থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াজাত পদার্থের দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে বিক্রিয়াজাত যে পদার্থের যেটা তুমি অর্ডারটা পাচ্ছ রেসপেক্টে, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে যে অর্ডারটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ঋণাত্মক পর্যন্ত হতে পারে। যেমন ধরা যাক ওজোন কনভার্ট হচ্ছে অক্সিজেনে, ঠিক আছে, তাহলে সেখান থেকে এই হচ্ছে তার রিঅ্যাকশন। তাহলে এখান থেকে কি হচ্ছে, ওজনটা অক্সিজেনে কনভার্ট হচ্ছে, এর যখন রেট নির্ণয় করা হলো তখন দেখা গেল ওজনের রেসপেক্টে কিন্তু 2 হচ্ছে, কিন্তু অক্সিজেনের রেসপেক্টিভটা কিন্তু -1 অর্ডার হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেট অফ দ্য রিঅ্যাকশন যেটা রয়েছে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে কিন্তু সেটা ঋণাত্মক। ঠিক আছে, বোঝা গেল থার্ড পয়েন্ট। তারপর চলে আসি আমরা ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্টে কি বলা হলো, ফোর্থ পয়েন্টে দেখো কি বলা হচ্ছে। ফোর্থ পয়েন্টে বলা হচ্ছে যখন বিক্রিয়ক পদার্থ যেগুলো রয়েছে, যেগুলো রিঅ্যাকট্যান্ট রয়েছে, তাদের যদি গাঢ়ত্বের পরিবর্তনের সঙ্গে তুমি বিক্রিয়ার হারের কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু বিক্রিয়ার ক্রম থেকে নির্ধারণ করা যায়। যেমন ধরো তুমি ফার্স্টে যে রিঅ্যাকশনটা নিয়েছিলে সেটাই যদি আমরা আবার নিয়ে নিই, যে আমরা দেখেছিলাম নাইট্রিক অক্সাইড হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করেছিল, সেখানটাতে এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে এখানটাতে হাইড্রোজেন এখানে 2 বসে গেল, তাহলে এটাও আমার হয়ে যাচ্ছে 2। তাহলে এখানটাতে যে রিঅ্যাকশনের রেট ছিল সেটা দেখেছিলাম আমরা নাইট্রিক অক্সাইডের রেসপেক্টে এটা ছিল 2, কিন্তু হাইড্রোজেনের রেসপেক্টে কিন্তু এর ক্রম ছিল হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে তুমি কিভাবে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন করবে না, ধরো যে বিক্রিয়ার গাঢ়ত্বটা নাইট্রিক অক্সাইডের গাঢ়ত্বটাকে আমরা কি করলাম, দ্বিগুণ করে দিলাম, কিন্তু হাইড্রোজেনের গাঢ়ত্বকে সেম রাখলাম অর্থাৎ স্থির রাখলাম। এবার হাইড্রোজেনের গাঢ়ত্বকে স্থির রেখে যদি নাইট্রিক অক্সাইডের গাঢ়ত্বকে দ্বিগুণ করি তাহলে এখানে 2 গুণ যদি হয়ে যায় তাহলে 2 দুগুণী 4, অর্থাৎ বিক্রিয়ার হার কিন্তু 4 গুণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার নাইট্রিক অক্সাইডের যে কনসেন্ট্রেশন রয়েছে সেটাকে তুমি স্থির রাখো এবং হাইড্রোজেনের গাঢ়ত্বকে যদি 2 গুণ করে দাও, এখানে 2 চলে আসছে, তাহলে গাঢ়ত্ব কিন্তু সেইভাবে কিন্তু বিক্রিয়ার হারও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার দুজনের গাঢ়ত্বকেই যদি তুমি 2 গুণ করে দাও, অর্থাৎ নাইট্রিক অক্সাইডও 2 গুণ মানে 4, আর এখানটাতে 2 গুণ, তাহলে 4 দুগুণী 8, রিঅ্যাকশন রেট কিন্তু 8 গুণ বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি তুমি বিক্রিয়ার ক্রমটা বলে দাও
তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের তুমি পরিবর্তন 1 গুণ করছো, 2 গুণ করছো, 3 গুণ করছো, 4 গুণ করছো, তার রেসপেক্টে বিক্রিয়ার হারের কি পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে কে বলে দিচ্ছে? বিক্রিয়ার ক্রম বা অর্ডার। বোঝা গেছে? এবার 5th পয়েন্টটা, 5 নম্বর যে পয়েন্টটা বলা হচ্ছে অর্ডার সম্পর্কে, সেখানে বলা হলো কিছু কিছু বিক্রিয়া রয়েছে যাদের ক্ষেত্রে রেটের রিঅ্যাকশনের রেট ইকুয়েশন যেটা, সেটা কিন্তু খুব জটিল প্রকৃতির হয়। অর্থাৎ খুব সহজেই সেই রেট ইকুয়েশন থেকে বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম কত হবে সেক্ষেত্রে কিন্তু বলা যায় না। ঠিক আছে? যেমন ধরা যাক এই বিক্রিয়াটি, সেখানে কি হচ্ছে, হাইড্রোজেন এবং ব্রোমিন গ্যাস রিঅ্যাকশন করছে এবং রিঅ্যাকশনের ফলে HBr তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটার যখন রেট ইকুয়েশন নির্ণয় করা হলো, সেটা দেখো কতটা জটিল, যে সেখানটাতে দেখা যাচ্ছে ব্রোমিনের রেসপেক্টে ফার্স্টে হলো 3/2 ডিভাইডেড বাই এখানে ব্রোমিন থাকছে প্লাস k² ইন্টু HBr। তাহলে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোজেনের রেসপেক্টে ক্রম কিন্তু 1, তাই তো? কিন্তু ব্রোমিন এবং HBr এর ক্ষেত্রে রেট ইকুয়েশনটা এতটাই জটিল, তাদের ক্ষেত্রে কিন্তু কি না, তাদের ক্ষেত্রে যে বিক্রিয়ার ক্রম সেটা কিন্তু অনির্দিষ্ট থাকছে, যার ফলে কিন্তু এই বিক্রিয়াটির ক্ষেত্রে তুমি সামগ্রিক যে ক্রম সেটা কিন্তু নির্ণয় করতে পারবে না। তাহলে এই রকম ভাবে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে কিন্তু পরপর পরপর পয়েন্টগুলো খুব ভালো করে বুঝে পড়ে নেবে। তাহলে বিক্রিয়ার ক্রম সম্পর্কে আমরা কি কি জানলাম? না, বিক্রিয়ার ক্রম কিন্তু পরীক্ষালব্ধ যে রেট ইকুয়েশন রয়েছে সেখান থেকেই আমরা নির্ণয় করতে পারবো। আমরা বিক্রিয়ার যে সমিত সমীকরণ সেখান থেকে কিন্তু কোনো রকম ভাবেই কিন্তু আন্দাজ করতে পারবো না, সেটা সমান হতেও পারে, তা আবার নাও হতে পারে অনুর সংখ্যার সাথে বা সহগ সংখ্যার সাথে। সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখলাম? সেকেন্ড পয়েন্টে আমরা দেখলাম যে বিক্রিয়া যদি মৌলিক বিক্রিয়া হয়, অর্থাৎ এক ধাপ সম্পন্ন যদি বিক্রিয়া হয়, তার ক্ষেত্রে কিন্তু আমরা সমিত সমীকরণ থেকে অণুর সংখ্যা বা সহগের সাথে কিন্তু বিক্রিয়ার ক্রম সমান হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমরা প্রেডিক্ট করতে পারছি বা নির্ধারণ করতে পারছি। থার্ড পয়েন্ট আমরা পড়লাম কি, যে বিক্রিয়ার ক্রম হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, এমনকি শূন্যও হতে পারে। আবার বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে আমরা দেখলাম কখনো কখনো ঋণাত্মকও বিক্রিয়ার ক্রম হচ্ছে, তাই তো? তারপর ফোর্থ পয়েন্টটা আমরা দেখলাম যে বিক্রিয়ক পদার্থের যদি আমরা গাঢ়ত্বের পরিবর্তন করি, তার সাথে বিক্রিয়ার যে হার সেটার কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু ক্রম দেখে আমরা কিন্তু বলে দিতে পারছি আগে থেকে। বিক্রিয়ার রেট ইকুয়েশন থেকেই আমরা বিক্রিয়ার হার কত হবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারছি। তার 5 নম্বর পয়েন্টটা আমরা দেখলাম যে কিছু কিছু বিক্রিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিক ক্রমটা নির্ণয় করা কিন্তু সম্ভব হচ্ছে না। তাহলে এই রকম ভাবে তুমি অর্ডার অফ এ রিঅ্যাকশন সম্পর্কে জানলে। এবার দেখো বিভিন্ন অর্ডারের রিঅ্যাকশন রয়েছে। বিভিন্ন অর্ডার মানে কি, যদি অর্ডার ইকুয়ালস টু যদি 0 হয়, অর্থাৎ n ইকুয়ালস টু 0, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলে থাকি জিরো অর্ডার রিঅ্যাকশন, তাই তো? আমরা অর্ডারকে n দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম n ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ অর্ডার যদি 0 হয়, সেই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি, সেই ক্ষেত্রে বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরই করে না। বিক্রিয়কের গাঢ়ত্ব যাই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার হারের কিন্তু কোনো পরিবর্তন নেই, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরই করে না। সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকবো জিরো অর্ডার রিঅ্যাকশন। জিরো অর্ডার রিঅ্যাকশনের উদাহরণ হিসেবে তুমি এই চায়ের যেটা বিয়োজন রয়েছে সেই বিক্রিয়াটা দেখে নিতে পারো। এখানে প্রত্যেকটি অর্ডারের, অর্থাৎ জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, প্রত্যেকটার কিন্তু দুটো করে উদাহরণ খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে, এভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে। তাহলে দেখো হাইড্রোজেন আয়োডাইড যে রয়েছে তার বিয়োজনটা যদি আমরা দেখে নিই, এই বিয়োজন কি হয়, যে ধাতু হিসেবে না হয় গোল্ড। ঠিক আছে? গোল্ডের পৃষ্ঠতলের উপর অতি উচ্চ চাপে হাই প্রেসার নিতে হবে তোমাকে। হাই প্রেসার, অতি উচ্চ চাপে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন গ্যাসে বিভাজিত হয়ে যায়। তাহলে এই যে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ HI এর যে বিয়োজন রয়েছে বা নাইট্রাস অক্সাইডের বিয়োজনও তুমি নিয়ে নিতে পারো। এটা প্লাটিনাম যে সারফেস রয়েছে, প্লাটিনাম ধাতু, তার সারফেসে করা হয়। এর ক্ষেত্রেও কিন্তু হাই প্রেসার লাগে, সেক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়ে যায়। তাহলে এই রকম যে বিক্রিয়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন। এছাড়া কিন্তু ফটোকেমিক্যাল অনেক রিঅ্যাকশন রয়েছে, যে ক্ষেত্রে যে সূর্যালোকের উপস্থিতিতে এ ধরো বিতে কনভার্ট হচ্ছে, সেই ধরনের বিক্রিয়াগুলো কিন্তু জিরো অর্ডার রিঅ্যাকশনের মধ্যে চলে আসে। এছাড়া অ্যামোনিয়ার বিয়োজনও কিন্তু জিরো অর্ডার রিঅ্যাকশনের মধ্যে চলে আসছে। তাহলে জিরো অর্ডার রিঅ্যাকশনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এবং প্লাটিনামের সাপেক্ষে কি হচ্ছে, সারফেসের উপরে হাইড্রোজেন আয়োডাইড এবং নাইট্রাস অক্সাইড যে গ্যাস রয়েছে তার বিয়োজন করছি আমরা।
এই বিক্রিয়াটাতে হাই প্রেসার না হয় এবং তার ফলে অর্ডারটা কিন্তু জিরো হয়। কেন জিরো হয় না, কারণ হচ্ছে দেখো, যখন তুমি ধাতুর সারফেসে এই রিয়াকশনগুলো হচ্ছে ধাতুর সারফেসে এগুলো অ্যাবজর্বড হয়, নট অ্যাবজর্ব, কিন্তু সেগুলো অ্যাবজর্বড হয় অর্থাৎ অধিশোষিত হয়, ভেতরে প্রবেশ করে না। বিক্রিয়ার যে পৃষ্ঠতল রয়েছে ধাতুর, তার পৃষ্ঠতলের উপরে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তার পৃষ্ঠতলের উপরে কি হচ্ছে, গ্যাসগুলো এসে বসছে। এবার যত তুমি চাপ বাড়াচ্ছ তার সারফেসের উপরে কি হচ্ছে, যে সারফেসের উপরে তোমার যে গ্যাসগুলো রয়েছে তার গাঢ়ত্ব বাড়তে থাকছে। কিন্তু একটা লিমিট আসবে যে তুমি যে বাড়াতে বাড়াতে চাপ এমন জায়গায় চলে যাবে যে যতই তুমি চাপ বাড়াও না কিন্তু তার কিন্তু কোনো ফাঁকা স্থান থাকছে না, যার ফলে সেটা আর কিন্তু গাঢ়ত্ব বাড়ার কোনো অপশন নেই। যার ফলে সেই অবস্থায় এসে যে অতি উচ্চ চাপ বলা হচ্ছে তার জন্য কিন্তু, যে সেই অবস্থায় অর্থাৎ অতিরিক্ত উচ্চ চাপে যেখানে কিন্তু সারফেসটা পুরোপুরি ভাবে কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে গ্যাসের দ্বারা, সেই গ্যাস বসার আর কোনো জায়গা নেই, সেই জায়গাটাতে হবে কি যে বিক্রিয়ার গাঢ়ত্ব যাই হোক না কেন বিক্রিয়ার হার কিন্তু কোনোভাবেই কিন্তু আর বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশন। দ্বিতীয় আমরা দেখব ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যেগুলো হয়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন অনেক উদাহরণ রয়েছে, এরও তোমাকে দুটো করে উদাহরণ করে নেবে আমি বললাম। তাহলে ইথাইল ক্লোরাইডের উদাহরণটা যদি আমরা নিয়ে নিই, ইথাইল ক্লোরাইড বিয়োজিত হয়ে ইথিলিন তৈরি করে এবং তার সাথে HCl উৎপন্ন করছে। তাহলে এর যে বিয়োজনটা সেখানে দেখা যায় যে রেট অফ দ্য রিঅ্যাকশন দেখা যাচ্ছে কিন্তু এইটা কিন্তু ইথাইল ক্লোরাইডের 1 ঘাতের সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন অর্থাৎ n = 1 হবে। তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমরা কাকে বলছি না, যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের একক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে তাকেই কিন্তু আমরা বলছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। মনে থাকবে তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানেই হচ্ছে যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের একক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। চলে আসি আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি দেখো, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কি, যে অর্ডার = 2 হবে, তাই তো। অর্থাৎ যেমন ধরা যাক নাইট্রোসিল ক্লোরাইড বিয়োজিত হচ্ছে, বিয়োজিত হয়ে এখানে নাইট্রিক অক্সাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। এর যখন রেট অফ দ্য রিঅ্যাকশন আমরা নির্ণয় করলাম দেখা গেল এটা কিন্তু নাইট্রোসিল ক্লোরাইডের গাঢ়ত্ব রাশির ঘাত হচ্ছে 2, অর্থাৎ এর ক্রম হচ্ছে 2। তাহলে আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন কাকে বলছি না, যে সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার এখানে কি হচ্ছে না বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত 2 এর সাথে কিন্তু সমানুপাতিক হচ্ছে, তার ক্ষেত্রে আমরা বলবো এটাকে বলবো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। অর্থাৎ রেট ইকুয়েশনে আমরা দেখব যে গাঢ়ত্ব রাশির ঘাত বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির ঘাত যদি 2 হয়, এবার একাধিক যদি বিক্রিয়ক থাকে এবং রেট ইকুয়েশনে যদি তাদের যদি যে ইকুয়েশনে ধরো যেমন আরো প্রচুর উদাহরণ রয়েছে, যেমন ইথাইল অ্যাসিটেট CH3, এটা অ্যাসিটেট গ্রুপ, তার সাথে ইথাইল মানে এটা একটা এস্টার, ঠিক আছে। ইথাইল অ্যাসিটেট নিলে তার সাথে তুমি রিঅ্যাকশন করাচ্ছ বেস নাও পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের যদি বিক্রিয়ার উপস্থিতিতে একে যদি বিশ্লেষিত করা হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, পটাশিয়াম অ্যাসিটেট তৈরি হবে এবং তার সাথে ইথানল তৈরি হয়ে যাবে, তাই তো। তাহলে এই বিক্রিয়াটাতে দেখা যাচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন কি হচ্ছে না, এই ইথাইল অ্যাসিটেট যে রয়েছে তার একক ঘাত এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের গাঢ়ত্ব রাশির একক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ যে ক্রম হচ্ছে 1 + 1 2, অর্থাৎ কি গাঢ়ত্ব রাশির যেগুলো রয়েছে বিক্রিয়ক যদি একাধিক হয় তাদের গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি যেন 2 হয়, ঠিক আছে। সেটা একটা রিঅ্যাক্ট্যান্ট হলে তার 2, কিংবা যদি একাধিক রিঅ্যাক্ট্যান্ট হয় তার ক্ষেত্রে গাঢ়ত্ব রাশিগুলোর ঘাতগুলোর সমষ্টি হবে 2। এই যদি হয় তোমার রেট ইকুয়েশনে অবস্থান করে যে গাঢ়ত্ব রাশিগুলোর ঘাতের সমষ্টি বা গাঢ়ত্ব রাশির ঘাত 2 হয়, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। ঠিক একইভাবে দেখবে থার্ড অর্ডার রিঅ্যাকশনে কি হয়, থার্ড অর্ডার রিঅ্যাকশন হচ্ছে যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়কের যে গাঢ়ত্ব রাশির ঘাত রয়েছে সেটা 3 হবে, বা বিক্রিয়াগুলির গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি 3 হবে, সেটা হচ্ছে থার্ড অর্ডার রিঅ্যাকশন। তারও কিন্তু দুটো রিঅ্যাকশন কিন্তু তোমাদেরকে পড়ে নিতে হবে।
এইবার আমরা আলাদা একটা জিনিসে চলে যাই, সেটা হচ্ছে মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন। মলিকুলারিটি কি? মলিকুলারিটি হচ্ছে আণবিকতা। মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন, আণবিকতা, ঠিক আছে? এর সাথে কিন্তু পারমাণবিকতাকে গুলিয়ে দেবে না। আণবিকতা কাকে বলছি আমরা? যে তোমাকে কি করতে হবে, একটা মৌলিক রিঅ্যাকশন নিতে হবে। মৌলিক রিঅ্যাকশন বা মৌলিক বিক্রিয়া আমরা কাকে বলি? ওই এক ধাপ সম্পন্ন যে বিক্রিয়াগুলো রয়েছে। এবার এই এক ধাপ সম্পন্ন যে বিক্রিয়া রয়েছে, ধরো যে এ থেকে তুমি বি প্রোডাক্ট পাচ্ছ, ঠিক আছে? এ থেকে ব্যালেন্স করার পরেই তুমি বি প্রোডাক্ট পাচ্ছ। তাহলে এখানটাতে দেখা যাচ্ছে যে এ যে বিক্রিয়ক রয়েছে তার একটা মাত্র কণাই কিন্তু সাফিসিয়েন্ট হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার জন্য। আবার ধরা যাক যে এ প্লাস বি রিঅ্যাকশন করে সি তৈরি করছে, অর্থাৎ বিক্রিয়ক এর একটা কণা এবং বিক্রিয়ক বি এর একটি কণা, অর্থাৎ দুটি কণা কি হচ্ছে না বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। অথবা এ প্লাস বি প্লাস সি রিঅ্যাকশন করে ধরো বিক্রিয়াজাত পদার্থ ডি তৈরি করছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সি এর যথাক্রমে একটি কণা পরস্পরের মধ্যে সম্মিলিত হচ্ছে বা পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। মধ্য কথা, যে সমস্ত মৌলিক বিক্রিয়াগুলো আমরা দেখছি, এক ধাপ সম্পন্ন যে বিক্রিয়াগুলো রয়েছে, এই এক ধাপ সম্পন্ন বিক্রিয়াগুলোতে দেখতে হবে তোমাকে যে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন করার জন্য বিক্রিয়ক যে পদার্থ রয়েছে তার সর্বনিম্ন যতগুলো কণা অংশগ্রহণ করছে, ঠিক আছে? যেমন এর ক্ষেত্রে একটাই কণা অংশগ্রহণ করছে, যতগুলো সর্বনিম্ন কণা সেটা কি হতে পারে? অণু, পরমাণু হতে পারে, ফ্রি রেডিক্যাল হতে পারে, আয়নস হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কোনো একটা বিক্রিয়াকে সম্পন্ন করার জন্য কতগুলো কণা অংশগ্রহণ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে বিক্রিয়ক এ থেকে বি যেটা তৈরি হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে একটাই কণা অংশগ্রহণ করছে, তাহলে তার আণবিকতা হবে 1। এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি ইউনিমলিকুলার রিঅ্যাকশন। যেমন ধরো অ্যামোনিয়াম নাইট্রাইটের বিয়োজন, সেখান থেকে নাইট্রোজেন এবং জল উৎপন্ন হচ্ছে। দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন, যার আণবিকতা হচ্ছে 1, যে একটাই কণা কি হচ্ছে তোমার বিক্রিয়ক পদার্থ উৎপন্ন করতে সাফিসিয়েন্ট হচ্ছে। দ্বিতীয়ত এ প্লাস বি থেকে সি উৎপন্ন হচ্ছে একটা করে কণা। যেমন এর আগে আমরা উদাহরণ দেখেছি নাইট্রিক অক্সাইড ওজনের সাথে রিঅ্যাকশন করছে, ওজনের সাথে রিঅ্যাকশন করার পর আমরা দেখেছিলাম নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি করছে। তাহলে এর একটা কণা এর একটা কণা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং তার ফলে বিক্রিয়াজাত পদার্থ অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এর আণবিকতা হচ্ছে 2। আণবিকতা কথাটা কিন্তু সম্পূর্ণভাবে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আণবিকতা প্রযোজ্য নয়। কারণ জটিল বিক্রিয়ায় একাধিক ধাপ থাকে, সেই প্রত্যেকটা ধাপের জন্য আলাদা আলাদা করে আণবিকতা নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আণবিকতা কাকে বলছি না, আণবিকতা হচ্ছে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ায় যখন বিক্রিয়কগুলো অংশগ্রহণ করছে, সেই বিক্রিয়কগুলো সর্বনিম্ন যতগুলো কণার প্রয়োজন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করার জন্য, সেই সংখ্যাটাকেই ওই বিক্রিয়কের সাপেক্ষে আমরা বিক্রিয়াটির আণবিকতা বলা হচ্ছে। তাহলে এই আণবিকতা তুমি দেখতে পাচ্ছ ব্যালেন্স করলেই আমরা পেয়ে যাচ্ছি, তাই তো? তার মানে এটা একটা কিন্তু তাত্ত্বিক রাশি, যেটা আমরা সমিত সমীকরণ থেকে পেয়ে যাই আণবিকতা। আর কি না, আণবিকতা কখনো কিন্তু ভগ্নাংশ হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, আবার শূন্য তো হতেই পারে না। কারণ কি না, এটা কিন্তু কণার সংখ্যাকে কিন্তু নির্দেশ করছে। তাহলে কণার সংখ্যা কখনো হাফ হবে, কখনো 3/4 হবে, কখনোই হবে না। তাহলে কখনোই কিন্তু একটা গোটা কণাই অংশগ্রহণ করতে পারে, তার ভগ্নাংশ কিন্তু কখনোই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাই কি হচ্ছে, আণবিকতা কিন্তু কখনোই কিন্তু ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ বা নেগেটিভ বা জিরো তো হবেই না। তাহলে সেক্ষেত্রে এটা মনে রাখবে, মলিকুলারিটি কিন্তু অবশ্যই একটি তাত্ত্বিক রাশি। এবার বিভিন্ন অর্ডারের যে রিঅ্যাকশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই আমরা ফার্স্টেই যে জিরো অর্ডার রিঅ্যাকশনটা রয়েছে। জিরো অর্ডার রিঅ্যাকশন মানে n = 0, তাই তো? তাহলে n = 0 যদি হয় তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন আমরা দেখতে পাবো যে বিক্রিয়ক রয়েছে তার গাঢ়ত্ব রাশির উপর ডিপেন্ডই করে না, অর্থাৎ গাঢ়ত্ব রাশির ঘাত হবে 0। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে r = কি হয়ে যাচ্ছে, k এর সাথে সমান হচ্ছে। এখানে কিন্তু দেখো রিঅ্যাকশনের রেট ইকুয়েশনে কিন্তু যে বিক্রিয়ক রয়েছে তার গাঢ়ত্ব রাশির কোনো মানই নেই।
তাহলে সেক্ষেত্রে আমরা জিরো অর্ডার রিয়াকশন কাকে বলছি? আবারও বলছি, যে সমস্ত বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির উপর ডিপেন্ড করে না, নির্ভর করে না, সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি জিরো অর্ডার রিয়াকশন। ধরো এ বিক্রিয়া থেকে আমরা বি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছি, ঠিক আছে? তাহলে টি যখন জিরো ছিল, অর্থাৎ রিয়াকশনটা জাস্ট স্টার্ট হয়নি, তার আগে বিক্রিয়াটি শুরু হওয়ার আগে কি হচ্ছে, বিক্রিয়কের যে গাঢ়ত্ব ছিল সেটা আমরা ধরে নিচ্ছি এ নট, এবং প্রোডাক্ট তো তখন তৈরি হয়নি, তার ফলে তার কনসেন্ট্রেশন হচ্ছে জিরো। অ্যাট এনি টাইম টি, তুমি রিয়াকশনটা এবার কনসেন্ট্রেশন গুলো তুলনা করে নাও। অ্যাট এনি টাইম টি আমরা ধরে নিলাম যে এ এর গাঢ়ত্ব এ, এবং বি একটা যে কোনো গাঢ়ত্বের একটা বি তৈরি হয়ে গেছে, ঠিক আছে, কিংবা এক্স ধরে নাও, এর গাঢ়ত্ব তৈরি হয়েছে ধরো এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট এনি টাইম টি, এবার বিক্রিয়কের গাঢ়ত্ব কি হয়, ক্রমশ সময়ের সঙ্গে ধীরে 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 কমতে থাকে, অর্থাৎ বিক্রিয়ক যেগুলো রয়েছে সেগুলো কি হয়, কনসেন্ট্রেশন গুলো কমে, এবং তার ফলে কি হয়, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, এবং সময়ের সাথে বিক্রিয়াজাত পদার্থের কিন্তু কনসেন্ট্রেশন ক্রমশ বাড়বে। তাহলে বিক্রিয়ার হার আমরা দুই ভাবে কিন্তু দেখাতে শিখে গেছি অলরেডি। এক হচ্ছে ডিফারেনশিয়াল রেট লর মাধ্যমে, আর দুই হচ্ছে এক্সপেরিমেন্টাল যে রেট ল আছে তার মাধ্যমে। দুটোই কিন্তু আমরা এবারে লিখে নিব। ফার্স্ট যে রিঅ্যাকশনটা, ফার্স্ট যে তুমি রেট লটা পড়েছো সেটা হচ্ছে কিন্তু ডিফারেনশিয়াল রেট ল, ডিফারেনশিয়াল রেট ল ফর জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে একে যদি তুমি রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে যদি দেখাও, সেক্ষেত্রে রেট অফ দ্য রিঅ্যাকশন কি হবে, যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন যেহেতু ক্রমশ কমছে, তাহলে সেটা কি হবে, ডিসি ডিটির সাথে হবে, এবং এটা কমছে যেহেতু সেজন্য ঋণাত্মক হবে। কিন্তু যদি প্রোডাক্টের রেসপেক্টে দেখাও, সেটা যেহেতু বাড়ছে তাই পজিটিভ হবে, তুমি ডিএক্স ডিটি হিসেবে দেখাতে পারো। তাহলে এই হচ্ছে ডিফারেনশিয়াল রেট ল। এবার সেকেন্ড আমরা যেটা রেট ল দেখেছি, যেখান থেকে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করেছিলাম, সেই রেট ল অর্থাৎ এক্সপেরিমেন্টাল যেটা রেট ল, সেখানটাতে তুমি দেখছো রেট অফ দ্য রিঅ্যাকশন, তুমি দেখছো এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যে এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ এটা হচ্ছে কে। এবার এটাও তোমার রেট বোঝাচ্ছে একটা এই রিঅ্যাকশনে, এবং এটাও কিন্তু বিক্রিয়ার কিন্তু হারকেই বোঝাচ্ছে। তাই দুটোকে এবার আমরা সমান করে দিতে পারি, অর্থাৎ এবার আমরা লিখতে পারি মাইনাস ডিসি ডিটি ইকুয়ালস টু হচ্ছে কে, এটা লেখা যেতে পারে। এবার এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে মাইনাস ডিসি ইকুয়াল টু হচ্ছে কে ডিটি। তাহলে টু সিম্পলিফাই দ্য রিঅ্যাকশন আমরা কি করব, এবার কিন্তু এর কিন্তু আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এর যদি ইন্টিগ্রেশন করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা মাইনাস সি, বা যেটা আমরা ধরেছিলাম এ, আচ্ছা আমরা ডিসিডিটি হিসেবে ধরতে শুরু করেছি, তাহলে আমরা ডিসিডিটি নিয়েই চলি। আচ্ছা এ করে দাও, এটা এ করে দাও, যেহেতু আমরা এ হিসেবে এগোচ্ছিলাম, এর কনসেন্ট্রেশন ধরে নিয়েছি আমরা এ। তাহলে ডিএ, ঠিক আছে? তাহলে এইবার এই আমাদের রিঅ্যাকশনটা ছিল, এটা আমরা উপরে একবার লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন আমরা করতে চলেছি মাইনাস ডিএ কে ইন্টিগ্রেশন করব ডিটি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস এ কেটি প্লাস জেড, জেড কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করতে তোমরা জানো। তাহলে এই জেড এর মান আমরা পাওয়ার জন্য এই যে রিঅ্যাকশনটা আছে অ্যাট এনি টাইম যখন টি ইকুয়াল টু 0 ছিল, when t equal to 0 ছিল, টাইম শূন্য ছিল, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত ছিল, এ নট। তখন কি ছিল, a ইকুয়াল টু ছিল এ নট। এই মানটা এবারে আমরা 1 নম্বর সমীকরণটাতে যদি বসিয়ে দিই, তাহলে মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে কে টি মাইনাস, এখানটাতে এ নট হয়ে যাচ্ছে, টি আমার 0 হয়ে গেল, এবং প্লাস ছিল আমার জেড। তাহলে জেড এর মান তুমি কি পেয়ে যাচ্ছ, মাইনাস এ নট। এই এ নট এর মান এবার তুমি যদি এখানে বসিয়ে দাও জেড এর মান, তাহলে কি পাচ্ছ, কেটি মাইনাস এ নট। তাই যদি হয় তাহলে একবার এ নটটাকে এই পাশে নিয়ে এসো, অর্থাৎ এ নট মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে কেটি। এটাই হচ্ছে কিন্তু ফার্স্ট অর্ডার, এটাই হচ্ছে কিন্তু জিরো অর্ডার যে রিঅ্যাকশনটা রয়েছে
তার ইন্টিগ্রেশন রেট ইকুয়েশন মনে থাকবে। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে। এই ইকুয়েশনটা দেখে কিন্তু তোমাকে বুঝতে হবে এটা একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের কিন্তু রেট ইকুয়েশন, ডিফারেনশিয়াল রেট ইকুয়েশন আমরা এটাকে বলে থাকি। এই রেট ইকুয়েশনকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এবার বিভিন্ন কাজগুলো করব। দেখো এই রেট ইকুয়েশনটাকে আমি এইভাবেও দেখাতে পারি। মাইনাস যেটা আছে সেটাকে আমি মাইনাস দিয়ে উভয় দিকে মাল্টিপ্লাই যদি করে দিই, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে মাইনাস কেটি প্লাস এ নট। কেন এভাবে দেখালাম আমরা? দেখো এই বিক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে সিমিলারিটি কার রয়েছে, যে একটা সরল রেখার যে ইকুয়েশন অর্থাৎ y ইকুয়াল টু mx প্লাস c, তার কিন্তু সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি, তাই তো? কারণ কি, কম্পেয়ার করো, কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি y ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট a, x ইকুয়াল টু হচ্ছে তোমার t, x ইকুয়াল টু আমার t হয়ে যাচ্ছে, এবং যে ইন্টারসেকশন রয়েছে c সেটা হচ্ছে a নট, এবং স্লোপ অফ দা স্ট্রেট লাইন হচ্ছে, স্লোপটা কত হচ্ছে, m ইকুয়াল টু হচ্ছে মাইনাস k, তাই তো? তাহলে প্রত্যেকটা তুমি পেয়ে গেলে। এবার তাকে যদি আমরা প্লট করে দিই সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এইবার আমরা এই ইকুয়েশনটাকে আমরা প্লট করছি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x অক্ষ বরাবর আমরা কাকে বসাবো, t, তাহলে x অক্ষ বরাবর আমরা t কে বসিয়ে দিয়েছি, এবং y অক্ষ বরাবর রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশন সেটাকে বসিয়ে দিয়েছি। তাই যদি হয় তাহলে দেখো নতি কিন্তু নেগেটিভ, স্লোপ নেগেটিভ, তার মানে যে স্ট্রেট লাইনটা আছে সেটা কি সোজা খারাপভাবে উপরে উঠবে না। দেখো এটা একটা ইন্টারসেকশন রয়েছে, দেখা যাচ্ছে যে when t equal to 0, t equal to 0 ইকুয়েশনটা ফার্স্টেই তোমরা দেখে নাও, এখানে বোর্ডে নেই, যে সেখানে t equal to 0 যখন ছিল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাকট্যান্ট কত ছিল, কনসেন্ট্রেশন কিন্তু ছিল a নট, তাই তো? তাই a নট যদি থাকে সেখান থেকে রিঅ্যাকশনটা কি ইকুয়েশন, এটা যদি উপরের দিকে সোজা উঠে যেত তার মানে তার পজিটিভ নতি রয়েছে, কিন্তু এখানটাতে আমরা দেখছি না, রিঅ্যাকশন যে ইয়েটা স্ট্রেট লাইনটা রয়েছে তার নতি কিন্তু হচ্ছে নেগেটিভ, অর্থাৎ সোজা কিন্তু সেটা নিচের দিকে নেমে আসছে। কারণ কি, যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হচ্ছে সময়ের সাথে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে কিন্তু কমছে, তাই তো? সময় যত বাড়ছে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হচ্ছে তত কিন্তু কমছে, এবং স্লোপ নেগেটিভ। এই যে পয়েন্টটা পেয়েছো এই পয়েন্টটা কিন্তু আমার এ নট, এই পয়েন্টটাতে কিন্তু যে এর কনসেন্ট্রেশন সেটা হচ্ছে ইন্টারসেপশন যেটা রয়েছে এ নট। তাই এই দুটো বিন্দু তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু যদি কোঅর্ডিনেটটা স্থানাঙ্ক যদি নির্ণয় করে নাও তাহলে কিন্তু তুমি দেখতে পাবে একটি মজার বিষয়, যে বিক্রিয়াটি কখন শেষ হচ্ছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তার সাথে সাথে স্লোপ থেকে কিন্তু আমরা কে অর্থাৎ রেট কনস্ট্যান্টের মানও কিন্তু পেয়ে যাই। তাহলে দেখো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এ যখন t ইকুয়াল টু 0 ছিল, তার মানে কি x এবং y দুটো তোমার স্থানাঙ্কের জন্য অক্ষের মানের প্রয়োজন, তাহলে t আমরা দেখতে পাচ্ছি 0 এবং এর মান হচ্ছে a নট। তাহলে এখানকার কোঅর্ডিনেট তুমি পেয়ে গেলে। এই যে বিন্দুটা পেয়েছো এই বিন্দুটাতে দেখো অ্যাট টাইম t আমি দেখতে পাচ্ছি এর মান কত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছ। যে ইকুয়েশনটা আমাদের ছিল সেই ইকুয়েশনটাতে আমাকে কি করতে হবে না, এইখানটাতে আমি দেখতে পাচ্ছি এর কনসেন্ট্রেশন কি হচ্ছে, বিক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার জন্য এর কনসেন্ট্রেশন কখন কি হবে না শূন্য হয়ে যাবে। যখন বিক্রিয়াটি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বিক্রিয়াটি শেষ হয়ে যাচ্ছে, গাঢ়ত্ব শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে এই ইকুয়েশনটাতে বসার মানটা, তাহলে এর মান শূন্য হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু মাইনাস কেটি প্লাস এ নট। তাহলে সেখান থেকে টাইম টি তোমার বেরিয়ে যাবে, এটা হচ্ছে এদিকে আসতে গেলে কেটি হয়ে যাচ্ছে, তাহলে এ নট বাই কে, এটা হচ্ছে কিন্তু এই বিন্দু টি, অর্থাৎ এক্স অক্ষ যে পাচ্ছ তুমি সেটা হচ্ছে এ নট বাই কে, এবং এর কনসেন্ট্রেশন 0, y অক্ষ 0। তাহলে এই বিন্দুতে এসে when t equal to a naught by k সেইখানটাতে এসে কিন্তু আমরা দেখব বিক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, বিক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হবে। এটা মাথায় রাখবে, জিরো অর্ডার রিঅ্যাকশন তাহলে কখন সম্পূর্ণ হচ্ছে, যখন a naught by k এই মানটা তুমি পেয়ে যাবে, তখন কিন্তু সেই সময়ে কি দেখতে পাবে না, যে রিঅ্যাকশনটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায়, জিরো অর্ডার রিঅ্যাকশন। এখন দেখো জিরো অর্ডার রিঅ্যাকশনে তুমি কি করে k এর মান বার করবে, k ইকুয়াল টু কত হচ্ছে, k
জিরো অর্ডার রিঅ্যাকশনের তুমি ইকুয়েশনটা নিয়ে নাও, এ নট, ঠিক আছে, মাইনাস ছিল আমাদের এ ইকুয়াল টু ছিল কেটি, মাইনাস কেটি ছিল, তাই তো। এ নট ইকুয়ালস টু, চাচা এটাকে এইভাবে লেখো, এটাই যেটা রয়েছে সেখান থেকেও তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা মাইনাসটাকে অ্যাবজর্ব করিয়ে তাহলে এ নট মাইনাস এ, এটাকে এদিকে নিয়ে আসলা, কেটিটা এদিকে গেলে তাহলে পজিটিভ হয়ে গেল। তাহলে এই যে এটা রয়েছে, ধরো এই গাঢ়ত্ব রাশির যেটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ হ্রাস হচ্ছে, সেটাই যদি আমি এক্স ধরে নিই, এটা সমান সমান হচ্ছে কেটি, তাই তো। তাহলে এখানটাতে তুমি কে এর মান পেয়ে যাচ্ছ, দেখো এক্স বাই টি, অর্থাৎ এক্সটা কি ছিল, গাঢ়ত্ব রাশির যে পরিবর্তন, অর্থাৎ টি সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির যে পরিবর্তন সেটা হচ্ছে এক্স, এবং নিচে টি, এই দুটোর যে অনুপাত সেটাই হচ্ছে কিন্তু কে এর সাথে সমান হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কে এর মান ওইখানে স্লোপ থেকে নেগেটিভ স্লোপ যেটা ছিল সেখানটাতে মাইনাস কে, অর্থাৎ যদি স্লোপটা আমরা নির্ণয় করে নিই সেক্ষেত্রে কিন্তু আমরা কে এর মান পেয়ে যাচ্ছিলাম। এবার কে এর যদি আমরা একক নির্ণয় করি, তাহলে দেখো এটা হচ্ছে গাঢ়ত্ব রাশির একক, নিচে হচ্ছে সময়ের একক, তাহলে কে এর একক কি হবে, গাঢ়ত্ব রাশির একক অর্থাৎ মোল পার লিটার, আর সময় ধরো পার সেকেন্ড বা অ্যাটমসফিয়ার পার সেকেন্ড হিসেবেও দেখানো যেতে পারে। তাহলে এই হচ্ছে কিন্তু জিরো অর্ডার রিঅ্যাকশনের ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো আমরা দেখলাম। তাহলে এইবার আমরা দেখব জিরো অর্ডার রিঅ্যাকশনের হাফ লাইফ পিরিয়ড আমরা কি করে নির্ণয় করে থাকি। হাফ লাইফ পিরিয়ড বা অর্ধ জীবনকাল কি, এটাতে আমরা টিটাকে আমরা দেখাই টি হাফ হিসেবে। মানে কি, when t equal to t half, t হাফটা কি, সেটাকে বলা হচ্ছে অর্ধ জীবনকাল। বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের যেটা প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল তার অর্ধেকই পড়ে থাকবে, ঠিক আছে, বাদ বাকি সম্পূর্ণ বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হয়ে গেছে। তাহলে বিক্রিয়া চলাকালীন যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব অর্ধেক হয়ে যাচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্বের, সেই সময়টাকেই বলা হয় সেই বিক্রিয়কের অর্ধ জীবনকাল বা অর্ধায়ু বা টি হাফ, ঠিক আছে। তাহলে এই অবস্থাতে এসে এর কনসেন্ট্রেশন কত হবে, যেটা এ নট ছিল তার হাফ, অর্থাৎ প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে। সেখান থেকে তুমি বসিয়ে নাও যে রিঅ্যাকশনটা ছিল এ নট মাইনাস এ, এই ছিল তো আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে সেখানটাতে আমরা বসিয়ে নিই যদি, টি ইকুয়াল টু কিন্তু এবার টি হাফ হয়ে যাবে। যখনই তুমি এর জায়গায় এ নট বাই 2 বসিয়ে দেবে, অর্থাৎ প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক বসিয়ে দিচ্ছ, তখনই কিন্তু যে সময়টা সেটা কিন্তু টি হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখানটাতে তুমি দেখতে পাচ্ছ এ নট বাই 2 হচ্ছে, তাহলে এ নট বাই 2 ইকুয়াল টু হচ্ছে কে টি হাফ। তাহলে সেখান থেকে টি হাফ এর মান নির্ণয় করো, টি হাফ ইকুয়াল টু হচ্ছে কিন্তু এ নট বাই 2k। তাহলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিরো অর্ডার রিঅ্যাকশনের যে টি হাফ অর্থাৎ অর্ধ জীবনকাল, সেটা কি হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে কিন্তু সমানুপাতিক হচ্ছে, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি হাফ প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে সমানুপাতিক হচ্ছে। তাই একে যদি তুমি প্লট করো, ধরো এখানে টি হাফ রেখেছো, এখানে এ নট এ রেখেছো অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব রেখেছো, তাহলে এরকম ভাবে কিন্তু একটা স্ট্রেট লাইন পাবে, যেহেতু সমানুপাতিক হচ্ছে, ঠিক আছে। এই গেল আমাদের জিরো অর্ডার রিঅ্যাকশন। এইবার চলে আসছি আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে কি, অর্ডার ইকুয়ালস টু কত হবে 1, অর্থাৎ বিক্রিয়ার হার যে রয়েছে সেটা বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির একক ঘাতের সাথে সমানুপাতিক হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আমরা কাকে বলেছিলাম, আবারও মনে করো, যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির একক ঘাতের সাথে সমানুপাতিক, তাকেই আমরা বলেছিলাম কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এর আমরা ডিফারেনশিয়াল রেট ইকুয়েশন এবং ইন্টিগ্রেশন রেট ইকুয়েশন এবার নির্ণয় করব। তাহলে ধরো এ রিঅ্যাকট্যান্টটা একটা হাইপোথেটিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন আমরা নিচ্ছি, বি প্রোডাক্টে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যখন টি ইকুয়াল টু 0 ছিল, টি ইকুয়াল টু যখন 0 ছিল, ধরে নিলাম যে এর কনসেন্ট্রেশন ছিল সি নট, এবং বি প্রোডাক্ট যেটা ছিল সেটা তৈরি হয়নি, তার কনসেন্ট্রেশন 0।
এবার অ্যাট এনি টাইম টি এর যে গাঢ়ত্ব সেটাকে আমরা ধরে নিচ্ছি ধরো সি, ঠিক আছে, এবং বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হচ্ছে সেটা ধরো বিটি বা কোনো কিছু একটা ধরে নাও। তাহলে আচ্ছা আমরা এক্সই ধরে নিচ্ছি। তাহলে এক্স যদি ধরে নিই অর্থাৎ কি না এক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, কিন্তু যেটা বিক্রিয়াজাতের গাঢ়ত্ব, অর্থাৎ কি টি টাইম পরে বিক্রিয়ক ভেঙে তোমার বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। এখন বি যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি এক্স মোল তৈরি হয় সেটা কোথা থেকে এসছে, সেটা কিন্তু এ থেকে এসছে। তাহলে এক্স নিশ্চয় এ যেটা রয়েছে সেটা নিশ্চয়ই এক্স মোল ভেঙেছে, তবেই তুমি এক্স মোল বি পেয়েছো, প্রোডাক্ট পেয়েছো। তাহলে এর যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ ধরে নিই আমরা, এবং অ্যাট টাইম টি অর্থাৎ বিক্রিয়া শুরু হওয়ার টি সময় পরে দেখা যাচ্ছে এক্স মোল বি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, এর তাহলে গাঢ়ত্ব নিশ্চয়ই এক্স মোল কমে গেছে, অর্থাৎ সি ইকুয়াল টু নিশ্চয়ই এ মাইনাস এক্স। এখন দেখো এই যে বিক্রিয়ার যে রয়েছে সেটাকে আমরা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন এবং ইন্টিগ্রেশন রেট ইকুয়েশন যখন নির্ণয় করব সেটা প্রোডাক্ট এবং কিন্তু যে তোমার রিঅ্যাকট্যান্ট রয়েছে উভয়ের রেসপেক্টেই কিন্তু আমরা বার করব। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি ফার্স্টে আমরা রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে বার করছি ডিফারেন্সিয়াল যে রেট ইকুয়েশনটা ছিল, রেট ল যেটা ছিল ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে রেট অফ দ্য রিঅ্যাকশন দেখা যাচ্ছে যেহেতু তোমার বিক্রিয়ক রয়েছে তাই গাঢ়ত্ব ক্রমশ কমবে ডিসিডিটি, এবং বিক্রিয়াজাত পদার্থ হলে ডিএক্সডিটি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে সময়ের সাথে। এবং রেট ল কি হচ্ছে না এক্সপেরিমেন্টাল যেটা রেট ল হচ্ছে যেখান থেকে তুমি বিক্রিয়ার ক্রম নির্ণয় করেছিলে সেই রেট লতে যদি আমরা চলে যাই সেখানটাতে আমরা দেখতে পাবো যে বিক্রিয়ার রেট ল বিক্রিয়ার হার কি হচ্ছে না বিক্রিয়কের একক ঘাতের সাথে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ কে সি হয়ে যাচ্ছে। এইবার দুটোকে আমরা কি করব সমান করে দিচ্ছি। দুটোকে আমরা যখনই সমান করে দিচ্ছি তাহলে মাইনাস ডিসি ডিটি ইকুয়াল টু হচ্ছে কে সি। টু সিম্পলিফাই দ্য রিঅ্যাকশন আমরা কি করব এবার ইন্টিগ্রেশন করব, মাইনাস ডিসি বাই সি কে ডিটি ইন্টিগ্রেশন করো। তাহলে সেখান থেকে কি আমরা দেখতে পাচ্ছি ln c মাইনাস থাকছে ইকুয়াল টু হচ্ছে কেটি প্লাস জেড, তাই তো। তাহলে যখন এবার আমাদেরকে জেড এর মান নির্ণয় করতে হবে, তাহলে জেড এর মান নির্ণয় করতে গেলে when t ইকুয়াল টু 0 ছিল, টাইম যখন শূন্য ছিল তখন কনসেন্ট্রেশন আমরা কত ধরেছিলাম বিক্রিয়কের কনসেন্ট্রেশন কিন্তু তখন ছিল সি নট, তাই তো। তখন সি ইকুয়াল টু ছিল কিন্তু সি নট, সেখান থেকে বসিয়ে এই ইকুয়েশনে জেড এর মান কিন্তু আমরা নির্ণয় করব। তাহলে ln সি নট ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস জেড, তার মানে জেড ইকুয়াল টু হচ্ছে মাইনাস ln সি নট। তাহলে এবার এক নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও মাইনাস ln সি ইকুয়াল টু কে টি মাইনাস ln সি নট, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পাচ্ছ এই ইকুয়েশনটাকে এবার মাইনাস দিয়ে উভয় দিকে মাল্টিপ্লাই করে দিই যদি আমরা, তাহলে ln সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে টি প্লাস ln সি নট। এই একটা ইকুয়েশন যেটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। সেকেন্ড ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কি ln মানে কি লগ বেস ই, তাই আমরা এবার লগ 10 বেসে যদি আমরা চলে যাই তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে লগ 10 বেস সি হয়ে যাচ্ছে। এবার মাইনাস কে টি উভয় দিকেই আমরা কি করছি লগ নিয়ে নিচ্ছি, তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে লগ 10 বেস পেয়ে যাচ্ছ তুমি সি নট। এবার 2.303 দিয়ে পুরোটাকে ডিভাইড করে দাও, তাহলে লগ সি মাইনাস কে টি ডিভাইডেড বাই 2.303 প্লাস লগ সি নট। তাহলে এই হচ্ছে আরেকটি ইকুয়েশন যেটা কিন্তু আমরা গ্রাফে দেখাবো, ঠিক আছে। এইবার এই ইকুয়েশনটা যেটা রয়েছে সেখানটাতে তুমি কি করবে ln সি মাইনাস ln সি নট ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে টি। এবার কি করব ln সি বাই সি নট হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস রয়েছে, তাহলে সেখান থেকে তুমি মাইনাস কে টি তে চলে যাও। এবার এর বেস হচ্ছে ই, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার ln ই যদি আমরা উভয় দিকে ই টু দি পাওয়ার নিয়ে নিই তাহলে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার ln ই 1 হয়ে যাচ্ছে।
তাহলে c বাই সি নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি হয়ে গেল। তাহলে সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ থার্ড যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে c ইকুয়াল টু সি নট ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এটা হয়ে যাচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। তাহলে এই রকম ভাবে তিনটে ইকুয়েশনকে এবার আমরা গ্রাফে প্লট করব, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা ছিল সেখানটাতে এবার আমরা নিয়ে চলে আসি, বোর্ডে সেটা মিটে গেছে। তাহলে সেটা ছিল যে ln কি ছিল, ln c ইকুয়াল টু ছিল মাইনাস kt প্লাস ln c নট, তাই তো। এটার সাথে কিসের সিমিলারিটি রয়েছে দেখো, যেটা স্ট্রেট লাইন ছিল y ইকুয়াল টু mx প্লাস c, কম্পেয়ার করো y ইকুয়াল টু ln c এবং সেখানে x হচ্ছে t এবং ইন্টারসেকশন যেটা রয়েছে তোমার ছেদিতাংশ সেটা c ইকুয়াল টু ln c নট পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে তুমি স্লোপ পাচ্ছ মাইনাস k, তাই তো। তাই এবার যদি তুমি গ্রাফে প্লট করো তাহলে তুমি দেখতে পাচ্ছ এদিকটাতে আমরা কি রেখেছি ln c এবং এইখানটাতে তুমি রেখেছো t কে। তাই যদি হয় এখানে মাইনাস কে অর্থাৎ কি হচ্ছে, স্লোপ কিন্তু নেগেটিভ হচ্ছে, স্লোপ কিন্তু নেগেটিভ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম ভাবে কিন্তু তুমি গ্রাফে যে সেকেন্ড ইকুয়েশন লগের রয়েছে সেটাকেও কিন্তু দেখাতে পারো। এবার আমরা কিন্তু একইভাবে চলে আসবো থার্ড যে ইকুয়েশনটা আছে, এক্সপোনেনশিয়ালি কি চেঞ্জ হচ্ছে সেটা এবার আমরা দেখব। দেখো থার্ড যে ইকুয়েশনটা রয়েছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি করব, একদিকে রাখবো বিক্রিয়কের গাঢ়ত্ব y অক্ষ বরাবর এবং x অ্যাক্সিস বরাবর যদি t যদি রাখি, সেক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি when t equal to 0, t equal to 0 হতে গেলে e to the power 0 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে t equal to যদি তুমি এখানটাতে 0 রাখো তার মানে e to the power 0 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ c equal to হচ্ছে c নট। তাহলে এখানটাতে তুমি একটা এখানটাতে তুমি একটা ইয়ে পাবে, বিন্দু পাবে, সেটা হচ্ছে c নট, ঠিক আছে। তাহলে এই সি নট থেকে বিক্রিয়াটা কি হবে, এক্সপোনেনশিয়ালি যেটা রয়েছে সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল, যেহেতু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হ্রাস পাচ্ছে সেহেতু কিন্তু এরকম তুমি একটা বড় বৃত্তাকার কিন্তু লেখচিত্র পাবে। তাহলে এক্সপোনেনশিয়ালি আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে রিঅ্যাকট্যান্টের গাঢ়ত্ব কি হচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখানে এসে কিন্তু কখনো মিট করছে না। দেখো কেন মিট করছে না, কারণ হচ্ছে যদি তুমি এটাকে যদি শূন্য করতে চাও, কনসেন্ট্রেশন c ইকুয়াল টু অর্থাৎ রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কখন 0 হয়ে যাবে, যদি তুমি কি করছো c নট ই টু দি পাওয়ার মাইনাস kt, এটা একটু 0 করতে হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস kt ইকুয়াল টু তোমাকে 0 করতে হবে। তাহলে কখন হবে, যদি ই টু দি পাওয়ার ইনফিনিটি হয় তখন হবে। তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, টাইম তোমার ইনফিনিটি অর্থাৎ সময় অসীম লাগছে। তার মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাকে কমপ্লিট হওয়ার জন্য কিন্তু তোমার অসীম সময়ের প্রয়োজন, যার ফলে কিন্তু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কিন্তু কখনো কমপ্লিটই হয় না। যার ফলে কিন্তু এইরকম ভাবে এখানে কিন্তু এক্স অক্ষকে এটা ছেদ করছে না। দেখো তার প্যারালালি তুমি একটা লাস্টের দিকে কিন্তু একটা অংশ পেয়ে যাচ্ছ। তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে দেখলাম আমরা। এবার যে প্রোডাক্টটা রয়েছে তার রেসপেক্টে যদি আমরা দেখি, সেখানে দেখেছিলাম যে dx dt যে রয়েছে সেখানটাতে ছিল কি ছিল আমাদের, দেখো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে k ইনটু a মাইনাস x ছিল c, তাই তো। তাহলে dx বাই a মাইনাস x ইকুয়াল টু হচ্ছে k dt। ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে আমার যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ln a মাইনাস x পেয়ে যাচ্ছ ইকুয়াল টু হচ্ছে kt প্লাস z পাচ্ছ। এবার z এর মান নির্ণয় করে নাও, z এর মান যদি তুমি নির্ণয় করো সেখানটাতে when t equal to 0 হচ্ছে z equal to কত হচ্ছে তোমার, x equal to তখন 0 ছিল, অর্থাৎ প্রোডাক্ট তখন তৈরি হয়নি যখন বিক্রিয়াটি শুরু হয়েছিল। সেই অবস্থাতে তুমি দেখতে পাচ্ছ কিন্তু মাইনাস ln তোমার x0 অর্থাৎ a equal to কিন্তু z হয়ে যাচ্ছে। অর্থাৎ z এর মান যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে ln a minus x equal to kt minus ln a, or এটাকে এইদিকে আনো যদি তাহলে ln a by a minus x লিখতে পারি আমরা equal to kt, তাই তো। তাহলে or k equal to কি হচ্ছে, lnটাকে log যেটা e বেস ছিল সেটাকে যদি 10 বেসে নিয়ে যেতে হয় আমাদের, তাহলে 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2.303 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই 2.303 log a by a minus
এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার সেখান থেকে কে এর মান বার করতে গেলে জাস্ট ডিভাইড বাই টি। তাহলে এই হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। এবার রিয়াক্ট্যান্টের রেসপেক্টে তুমি যখন প্রোডাক্টের রেসপেক্টে পাঠাবে, যখন এই রিয়াকশনটাকে দেখাবে যে এলএন, এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশনের যে রিয়াকশন ইকুয়েশনটা, সেখানটাতে তুমি দেখতে পাচ্ছ যদি এই রিয়াকশনটাকে, যদি ইকুয়েশনটাকে যদি আমরা প্লট করি এই ইকুয়েশনটাকে, তাহলে ln a মাইনাস এক্স মাইনাস দিয়ে আমি উভয় দিকে গুণ করে দিয়েছি এই ইকুয়েশনটাকে, তাহলে সেখানটাতে মাইনাস কেটি হয়ে গেল আর এটা হয়ে গেল প্লাস ln a, অর ln a মাইনাস এক্স, এটা এদিকে আসতে গেলে মাইনাস ডিভাইড বাই a হয়ে যাচ্ছে মাইনাস কেটি। এবার লগ ই নিয়ে ই বেস করে দাও, ই টু দি পাওয়ার ln ই মানে 1 হয়ে গেল, তাহলে a মাইনাস এক্স বাই a ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়ে যাচ্ছে। তাহলে a মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হচ্ছে, আর a ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আমরা যদি বার করি এখানটাতে x ইকুয়াল টু এটাকে ওদিকে পাঠাবে, তাহলে এটা এদিকে চলে আসবে a মাইনাস a টু দি পাওয়ার a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হচ্ছে। সেক্ষেত্রে x ইকুয়াল টু a কমন নিয়ে নাও, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটিতে যখন টি ইকুয়াল টু, যদি টি ইকুয়াল টি এর মান যত বাড়বে, অর্থাৎ সময় যত বাড়তে থাকবে, টি যত বাড়তে থাকবে, আমরা দেখব এটা কি, এটা মানে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার কেটি, তাই তো, মাইনাস রয়েছে তার মানে, তাহলে টি এর মান বাড়া মানে হচ্ছে এই মানটার মান তত কমতে থাকবে, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস কেটির মান তত কমতে থাকবে। এইটা যদি কমতে থাকে তাহলে কি হবে, 1 মাইনাস যেটা মান আছে সেটা বাড়বে, অর্থাৎ আলটিমেটলি কিন্তু এক্স এর মানটা কিন্তু বাড়ছে, যত সময় বাড়ছে তত এক্স এর মানটা বাড়ছে, অর্থাৎ প্রোডাক্টের কিন্তু কনসেন্ট্রেশন তত কিন্তু বাড়তে থাকছে। তাই তুমি যদি একে এদিকে তুমি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব নিয়ে নাও, এদিকে যদি সময় নিয়ে নাও, তাকে যদি তুমি প্লট করো, তাহলে টি ইকুয়াল টু 0-তে তুমি কি দেখতে পাবে, ঠিক একইভাবে এখান থেকে কিন্তু বিক্রিয়াজাত পদার্থের যে গাঢ়ত্বটা হচ্ছে সেটা কিন্তু ক্রমশ সময়ের সাথে বাড়তে থাকবে। লাস্ট একটা জিনিস রয়েছে আমাদের, সেটা আজকে দেখে নেব যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের টি হাফ আমরা কি করে নির্ণয় করি। টি হাফ আমরা কি বলেছিলাম, যে টি হাফ হচ্ছে যে সেই সময়টা যেখানে বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রারম্ভিক গাঢ়ত্বের ঠিক অর্ধেক হয়ে যাচ্ছে, প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে টি হাফ হওয়ার অর্থ হচ্ছে বিক্রিয়কের যে গাঢ়ত্ব ছিল অর্থাৎ সি ছিল, সেটা কি হবে, সি নট বাই 2 হয়ে যাবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের যেটা ছিল ln c ইকুয়েশনটা ছিল মাইনাস কেটি প্লাস ln c নট, তাই তো। এবার মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, ln c ইকুয়াল টু ছিল কেটি মাইনাস ln c নট, এদিকে চলে আসলো, তাহলে ln c নট বাই c ইকুয়াল টু হচ্ছে কেটি, তাই তো। এবার যদি তুমি লগ এর মান নিয়ে চলে আসো, তাহলে 2.303 দিয়ে তোমাকে লগ 10 বেস করতে হবে, তাহলে লগ c নট বাই c ইকুয়াল টু হচ্ছে kt। এবার তুমি দেখবে টি হাফের মান আমরা নির্ণয় করতে চলেছি, তাহলে t ইকুয়াল টু টি হাফ হতে গেলে কে টি হাফ কখন হবে, যখন তোমার যে এই যে c রয়েছে সেটা c নট বাই 2 হয়ে যাবে, তাহলে মানটা বসিয়ে দাও, 2.303 log c নট ডিভাইডেড বাই c নট বাই 2, মানে আলটিমেটলি তুমি log 2 পাচ্ছ। তাহলে কে টি হাফ সমান সমান হচ্ছে 2.303 ইন্টু log 2 পাচ্ছ, log 2 এর মান কত, 0.3010, তাহলে সেখান থেকে টি হাফ ইকুয়াল টু কত পাচ্ছ, দুটোর মানকে গুণ করে দাও, 0.693 হয় ডিভাইডেড বাই কিন্তু কে। দেখো ফার্স্ট অর্ডার যে রিঅ্যাকশন রয়েছে সেখানে কিন্তু আমরা জিরো অর্ডার রিঅ্যাকশনে যেটা দেখেছিলাম যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে সমানুপাতিক ছিল, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু টি হাফ কিন্তু তা হচ্ছে না।
ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে যে টি হাফটা রয়েছে সেটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে না, কিন্তু সেটা কিন্তু কে রেসপেক্টে কিন্তু সেটা কি হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে। তাই একে যদি তুমি প্লট করো, গাঢ়ত্বের উপর ডিপেন্ডই করবে না, তার সাথে মান যাই হোক না কেন টি হাফ কিন্তু এরকম ভাবে প্যারালাল একটি তুমি সরলরেখা পাচ্ছ। আজকে এই অবধি থাক, পরের দিন আমরা এর পরের ভিডিওটা করে নেব।